রহস্য এবং রোমাঞ্চে ঘেরা ভূত কুঠির চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে আমাদের নিবেদন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন থেকে লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কাঁঠালডাঙার কাকতঙ্ক। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে রয়েছেন প্রীতম, বিভূতির চরিত্রে রয়েছেন ইরফান, কিশোরীর চরিত্রে রয়েছেন কৌশিক এবং অন্যান্য চরিত্রে রয়েছেন রাজ, দেবাঞ্জন, পূজা ও রূপঙ্কর। আবহ সৃষ্টিতে রয়েছে 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইনে চিত্রায়ন। সকলকে জানাই আমাদের ভূত কুঠিরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে বিশেষ অনুরোধ রইল আজকের গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও কাঁঠালডাঙার কাকতঙ্ক। চারিদিকে তখন দিনের আলো ধপধপ করছে, তবে জায়গাটা আমার অচেনা। আমি মাত্র দিন দুয়েক হলো এখানে এসেছি, তবে গ্রামে পা দেওয়ার পর থেকেই আমার কেন জানি মনে হচ্ছিল এই গ্রামে কিছু একটা ঘটে চলেছে। এমন কিছু একটা হয়ে চলেছে যে স্বাভাবিক নয়। এখানকার আকাশ বাতাসে একটা অস্থায়ী পরিবর্তন হয়ে গিয়েছে। এই সমস্ত কিছু বোঝার মতো সামান্য ক্ষমতা যে আমার আছে তা তোমরা ভালোভাবেই জানো। আমি কিন্তু অবাক হয়েছিলাম অন্য একটা কারণে। এখানে আসার পরে চারপাশের পরিবেশ এবং আবহাওয়া দেখে আমার মনে হলো যে নিজের চোখে এমন কিছু দেখিনি যাতে গ্রামের বিপদের কোনো লক্ষণ বুঝতে পারি। ব্যাপারটা অতি অস্বাভাবিক বটে। আমি সেই গ্রামে গিয়েছিলাম একজনের আহ্বানে। সে যাই হোক, সেদিন দুপুরের দিকে নিজের মতোই গ্রামের এদিক ওদিক ঘুরছি। গ্রামের বাইরের দিক নদীর ধারে যে পরিত্যক্ত খানিকটা ফাঁকা জমি রয়েছে, সেইখানে গ্রামে গরু চড়ে বেড়ায়। সবুজ ঘাস আর আশেপাশের ছোট বড় গাছগুলো নদীর ধারের সৌন্দর্যটুকু যেন চোখের সামনে তুলে ধরতে চায়। আমিও দুপুরে রোদের তপ্ত আলোর হাত থেকে বাঁচতে নদীর ওই ধারে একটা গাছের তলায় চুপ করে বসেছিলাম বেশ কিছুক্ষণ। তখনই নজর পড়ল সেই লোকটার দিকে। একটা লোক, তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। লোকটাকে দেখতে পেয়েই হঠাৎ কেমন যেন চমকে উঠেছিলাম আমি। একটা নদীর ধারে এমন একটা স্থানে বসে আছে যেখানে কেউ সহজে যেতে চায় না, কারণ চারপাশটা গভীর ঘন জঙ্গল মতো। বড় জঙ্গল নয়, লতা গ্লুম এদিক ওদিক ছড়িয়ে রয়েছে যেন। নদীর জলের কাছে একটা বড় গাছ হেলে পড়েছে। সেই গাছের ডালে একটা পা ঝুলিয়ে বসে অন্য পাটা ওপরের দিকে রেখে একটা জলের দিকে তাকিয়ে রয়েছে। লোকটা আমার থেকে প্রায় হাত 20 দূরে রয়েছে। আমি একবার গলা তুলে পড়লাম, ওখানে বসে আছো কেন? আরে জলে পড়ে যাবে তো। লোকটা আমার কথা শুনে একবার আমার দিকে মুখ তুলে তাকালো। বুঝতে পারলাম লোকটা হয় ভব ঘুরে কেউ, না হলে গ্রামের পথে পথে ঘুরে বেড়ানো সহায় সম্বলহীন মানুষ। তার পরনে একটা ছেঁড়া পোশাক। নিম্নাঙ্গের পোশাকটুকু যেন অর্ধেকের বেশি ছিঁড়ে গিয়েছে, আর লজ্জাটুকুও ভালোভাবে নিবারণ করতে পারছে না সে। মাথার চুল লম্বা হয়ে কাঁধের ওপর এসে পড়েছে বটে, কিন্তু সেই চুলে জট ধরেছে। মুখের দাড়ি, চোখের দৃষ্টি সবকিছুই কেমন যেন আলু থালু।
সে আমার দিকে তাকিয়ে হাসলো। তার সেই আলু থালু নোংরাটে মুখের হাসিটাও কেমন যেন অদ্ভুত বলে মনে হলো। তারপর শান্ত গলাতেই বলল, একদিন তো সবাইকেই মরে যেতে হবে, তাই না? হ্যাঁ, তাই না সাধু বাবা? হ্যাঁ, আপনাকেও তো মরতে হবে, আমাকেও মরতে হবে, সবাইকেই মরতে হবে। তার আগে পর্যন্ত আমরা সবাই বেঁচে থাকতে পারবো, বেঁচে থাকতে পারবো। তার কথাটা শুনে একটু অবাক হলাম। গভীর একটা কথা সে আমায় বলছে। জীবন দর্শনের এমন এক কথা অমন ভবঘুরে পাগলাটে একটা মানুষের মুখ থেকে শুনতে পাবো বলে আমি আশা করিনি। সে আমার উত্তরের জন্য অপেক্ষা করেনি, আবার মাথাটা নামিয়ে দিয়েছে জলের দিকে, যেন গভীর মন দিয়ে কিছু একটা দেখছে। আমিও জলের দিকে তাকালাম। কি দেখছে সে? আর ঠিক তখনই দেখতে পেলাম নদীর জলের মধ্যে ভেসে রয়েছে একটা কাক। একটা কাকের মৃতদেহ ভাসতে ভাসতে নদীর জলের একটা পাশে এসে ঠেকেছে। সেদিকেই তাকিয়ে দেখছে লোকটা। একটু পরেই আমায় অবাক করে দিয়ে গাছের ডাল থেকে নেমে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো লোকটা। তারপর একটা হাত দিয়ে সেই মরা কাকটাকে তুলে আন। আমি একটু চমকে উঠে বললাম, আরে করছো কি? ওই মরা কাকটাকে তুলে আনছো কেন? কেমন একটা গন্ধ ছাড়ছে। লোকটা আমার দিকে মুখ তুলে তাকালো। মনে হলো যেন মুহূর্তের জন্য দেখলাম তার চোখটা কেমন ঝলসে উঠল। আমার দিকে তাকানোর মুহূর্তেই তার মুখে একটা অদ্ভুত ভাবও ফুটে উঠেছিল, কিন্তু তারপরেই যেন সে সেটাকে সামলে নিয়ে বলল, আমি আমি কাক বড় ভালোবাসি, কাক ভালোবাসি। ওরাও ওদিক এদিক ঘুরে বেড়ায়, হ্যাঁ, নোংরা জঞ্জাল সরিয়ে ফেলে। আমিও তো ঘুরে বেড়াই এদিকে ওদিকে, আমিও তো ওই নোংরা জঞ্জালের মতো, হ্যাঁ তাই না? হ্যাঁ তাই না? কথাটা বলে লোকটা অদ্ভুতভাবে হাসলো। আর মুহূর্তের জন্য আমার মনে হলো তার দুটো চোখের দৃষ্টি যেন সামান্য বদলে গিয়েছে। ওই কাকটাকে তুলে আনার পরেই তার মধ্যে কি যেন একটা সামান্য পরিবর্তন হয়ে গিয়েছে। লোকটা কিন্তু আর দাঁড়ালো না। কাকটা তুলে নিয়ে নদীর ধারে ধারে যেদিকে বেশি জঙ্গল সেদিকে ঢুকে গেল। আমি বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। আর ঠিক তারপরে শুনতে পেলাম একটা অদ্ভুত গম্ভীর হাসি। লোকটা যেদিকে হেঁটে গেল সেদিক থেকে একটা আকাশ বাতাস কাঁপানো হাসি যেন ভেসে এলো। মনে মনে বুঝতে পারলাম লোকটা পাগল ছাড়া আর কিছু হতে পারে না। এইভাবে একটা কাকের মৃতদেহ নদীর জল থেকে তুলে আনলো, তারপর আবার ওভাবে অদ্ভুত হাসলো। মনে মনে লোকটার জন্য একটু মায়াও হলো। না, আমি আর কোনো কথা বলবো না। আমি আর কিছুক্ষণ এটা ওটা দেখে ঘুরে বাড়ির পথে পা বাড়ালাম। বাড়ি বলতে যার বাড়িতে আমি গিয়েছিলাম সেখানে। বেশ খানিকটা হেঁটে এসেছি, হঠাৎ করে একটা কাকা ডাক শুনে পেছনের দিকে ঘুরে তাকালাম। দেখতে পেলাম একটা কাক ঠিক আমার পেছনে মাথার উপর ডানা ঝাপটাতে ঝাপটাতে আমার মাথার উপর দিয়ে সামনের দিকে এগিয়ে একটা গাছের ডালে বসলো। তারপর যেন স্পষ্ট মনে হলো কাকটা আমার দিকে তাকিয়ে দেখছে। তোমরা বিশ্বাস করবে না, হঠাৎ করে এমন একটা কথা আমার মনে হলো যাতে এই দিনের আলোতেও আমি কেমন যেন ভয় পেয়ে গেলাম। একটু আগেই সেই লোকটার চোখের দৃষ্টি হঠাৎ করে পরিবর্তন হয়ে গিয়েছিল। এই কাকটার দুটো চোখের দৃষ্টির মধ্যে যেন আমি সেই দৃষ্টিই দেখতে পেলাম। তোমরা বলতে পারো আমার মনের ভুল কিংবা আমি ভুল দেখেছি, তবে তেমনটা নয়। আমার ব্যাপারটা দেখার নয়, ব্যাপারটা যেন আমি অনুভব করতে পারলাম। তোমরা জানো অনেক কিছুই আমি আগে থেকে অনুভব করতে পারি,
কাকের চোখের দৃষ্টি অনুভব করার সাথে সাথেই কাকটা যেন আবার ডানা ঝাঁপটিয়ে কাকা করে ডাকতে কোথায় যেন হারিয়ে গেল। তাকে আর দেখতে পেলাম না। একবার মনে হলো নদীর ধারে গিয়ে ওই লোকটাকে একবার দেখি, কিন্তু আবার এতটা হেঁটে যাব, আর তাছাড়া আমি যা ভাবছি তা তো ভুলও হতে পারে, তাই না? এসব ভেবে আবার বাড়ির পথ হাঁটতে লাগলাম। বেশ খানিকটা হেঁটে এসেছি, এমন সময় মনে হলো আমার কাঁধ হয়ে বেশ খানিকটা ঠান্ডা কি যেন রয়েছে। মনে পড়ল কাকটা যখন আমার মাথার উপর দিয়ে সামনের দিকে এগিয়ে গেল তখন যেন আমার গায়ে জলের ফোঁটা পড়েছিল। সঙ্গে সঙ্গে হাত দিলাম, বাঁ কাঁধের কাছে সত্যি জলের ফোঁটায় পড়েছে, কিন্তু কাকের মুখে জল এলো কোথা থেকে? তাহলে কি ওটা জল তার শরীরের থেকে বের হয়েছে? একটা অদ্ভুত চিন্তা আমার মাথায় এলো, আর সঙ্গে সঙ্গে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আমার চোখের সামনে অনেক কিছুই মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে আসলো। কাকটাকে কোথাও দেখতে পেলাম না, লোকটাকেও দেখতে পেলাম না। বাইরে তখন অল্প আঁধার নামতে শুরু করেছে, দুপুর পেরিয়ে বিকেল হয়েছে, আর ঠিক তখনই আমি আবার শুনতে পেলাম সে কাকের ডাক। বুঝলে কিশোরী, আজ না হয় তুমি একাই যাও, শরীরটা ঠিক ভালো লাগছে না, মাথাটা ধরেছে, একটু বোধহয় বিশ্রাম নিলে ভালো লাগবে। আরে সে কথা নয়, কাল বাড়ি ফেরার সময় বৃষ্টিতে ভিজলে না, আমিও তো ভিজলাম। সকাল থেকে আমার মাথাটাও ধরেছিল, তারপর সকালে রান্না সেরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছি। ভোর ভোর উঠে পড়েছিলাম, তাই শরীরটা ঝরঝরে লাগছে। একটু দেরি করেই তো বেরালাম, আর এখন দেখছো না। দেরি করো না, ওভাবে ঘরের মধ্যে বসে থাকলে আরো শরীরটা খারাপ লাগবে, মাথা ধরবে। তার চেয়ে বাইরে বের হলে একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারবে। খোলা হাওয়া? খোলা হাওয়ায় নিঃশ্বাস নিয়ে কি লাভটা হবে শুনি? চারিদিকে যা গাড়ি ঘোড়া বেড়েছে আর বাতাসে ধুলোবালি মিশছে, তাতে নিঃশ্বাস নেওয়াটাই তো জকমারি হয়ে পড়েছে। ওহে, তুমি এখনই এই কথা বলছো? আজ থেকে 50 বছর পেরিয়ে গেলে তাহলে বাতাসের অবস্থাটা কি হবে বলো তো? এখন নয় আমরা তবুও কোনো রকম এদিক ওদিক করতে পারছি, তখন কিন্তু আর কিছুই হবে না। সবাই প্রাণ ভরে দূষিত বাতাস টেনে নেবে শরীরের ভেতর, আর তাতেই মানুষের আয়ু ক্ষয়ে যাবে। কিশোরী এসব কথা ভাবে আর বলে, আর তা আমি মাঝে মাঝে বুঝতে পেরে অবাক হয়ে যাই। কিন্তু কিশোরী যখন একবার ভেবে ফেলেছে আমায় নিয়ে যাবে, তখন সে আমায় ছাড়বে না। তাই কোনো রকমে বিছানা ছেড়ে উঠে বসে দেখলাম মাথার ব্যথাটা সামান্যই রয়ে গেছে। পোশাক বদলে নিয়ে বাইরে পা রাখতেই কিন্তু সত্যিই ভালো লাগলো। বাইরের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতেই মনে হলো মাথা ধরাটা কমে এলো। আমরা দেরি করলাম না, ট্রাম ধরে নিয়ে আজ মটলেনে গিয়ে পৌঁছালাম। মটলেনে নেমেছি, তেলেভাজা নিয়ে তারপর তারানাথের বাড়ির উদ্দেশ্যে চলছি। এমন সময় রাস্তার এক পাশে দেখি 2-3টে কাক মিলে একসাথে জটলা করছে। রাস্তার পাশে নর্দমা থেকে কি যেন একটা তুলে এনেছে, সেটাই টানটানি করে চলেছে। কিশোরী ব্যাপারটা দেখে বলল, ওই আবার শুরু হয়েছে। এমনভাবে কাকের দল শহরের নর্দমা থেকে নোংরা আবর্জনা তুলে রাস্তার মাঝে ফেলতে শুরু করলে জায়গাটা তো পুরো নোংরা হয়ে যাবে। এ ব্যাপারটা কিন্তু মোটেই ভালো লাগে না। কিছুই করার নেই, শুধুই দেখে যেতে হবে। তবে মনে হয় কিছু মরেছে, ইঁদুর কিংবা ওই জাতীয় কিছু হবে। সত্যি মনে হলো একটা ইঁদুর। ইঁদুরের মৃতদেহটার মাথা নেই, ইঁদুরের শরীরটা 3টে কাক যেন ঠুকরে ঠুকরে খেয়ে চলেছে। এ দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখার মতো নয়। তাই আমরা তাড়াতাড়ি চলে এলাম তারানাথের বাড়িতে। আজ কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়নি, আকাশের মুখ ভালো রয়েছে, একটু ঠান্ডা হাওয়া বইছে, অনেকক্ষণ থেকেই বুঝতে পারছিলাম। কিন্তু বৃষ্টির চিহ্ন মাত্র এখনো দেখতে পাইনি। বাড়ির কাছে বসেছিল তারানাথ, একটা সাদা কাগজে কি যেন লিখছে, আর খুব মন দিয়েই দেখছে। আমরা উঠোনের মাঝামাঝি পৌঁছতে মাথা না তুলে বলল,
সে কি, আমি তো মনে করলাম তোমরা আজ আসবে না। তাছাড়া কাল দুজনেই যে প্রবল বৃষ্টিতে ভিজেছ, এরপরে আজকে এমন শরীরে না এলেই তো হতো। আপনি কাল বেরিয়েছিলেন বুঝি? না হলে কি করে জানলেন আমরা? তারানাথ হাসল, তারপর হাতের কাগজটা গোটাতে গোটাতে বলল, আমার ওসব কথা জানার জন্য বাইরে যেতে হয় না, বুঝলে? তোমরা তো আমার কথা বিশ্বাস করো না। দিব্য দর্শনের নাম তো শুনেছ নাকি? আমরা ততক্ষণে তক্তপোষের এক পাশে বসে পড়েছিলাম। তারানাথের মুখে এমন কথা শুনে বলে উঠলাম, দিব্য দর্শনে কি দেখা যায়? মনে হয় আপনি ভবিষ্যৎ কিংবা অতীত দর্শনের কথা বলছেন বোধ হয়। না, ওসব বুঝতে পারবে না তুমি। তা থাক, তোমরা বসো, আমি এগুলো ভেতরে রেখে আসি। তারানাথ কাগজপত্র ভেতরে রেখে এলো, তারপরে আমাদের পাশে বসে বলল, একটা সিগারেট দাও দেখি। সিগারেট খেয়ে তারপর না হয় শুরু করি। একটা সিগারেট তুলে নিয়ে তারানাথ তাতে অগ্নি সংযোগ করল, তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তোমরা অনেক কথাই বিশ্বাস করো না, তা আমি জানি। অনেক কথাই তোমরা মন দিয়ে শোনো বটে, তবে তারপর সেই সমস্ত হেসে উড়িয়ে দাও। তবে তোমাদের মতো তো আর আমার কাছে গল্প শুনতে কেউ আসে না। তোমাদের সেসব কথা বলতে আমার ভালোই লাগে। আজ তবে একটু দেরি করে এসেছো, তা আজ কি গল্প শুনবে বলছো? আজ তোমাদের মনের মতোই গল্প বলবো। ঠাকুরমশাই, আপনি আমাদের এর আগে একবার ওই কাক নিয়ে গল্প বলেছিলেন, তাই না? আজ পথে আসার সময় 3টে কাককে দেখলাম। নর্দমার কাছ থেকে একটা ইঁদুরের মাথাহীন মৃতদেহ তুলে নিয়ে বোধহয় খুবলে খুবলে খাচ্ছে। অতি নোংরা প্রাণী। এই কাক নিয়ে আর কোনো এমন গল্প আপনার জানা আছে যাতে বেশ ভয় আছে? মানে বুঝতেই পারছেন, সাধারণ গল্প শুনতে তো আর ভালো লাগে না। তারানাথ হাসল, আমি চুপ করে রইলাম। বেশ একটা ভয়ঙ্কর বিপদের গল্প তোমরা সব সময় শুনতে চাও, তাই না? আজ তেমনি একটা গল্প শুনতে পাবে তাহলে। অথচ তার মধ্যে কাকও থাকবে। বেশ, তবে তোমার কথা আমি বুঝতে পেরেছি। তোমাদের আবদারে কোনো আপত্তি নেই। আসলে আমার অভিজ্ঞতা তো নেহাত কম নয়, সমস্ত কিছু মনে থাকে না। তা না হলে তোমাদের আরও এমন এমন কথা বলতে পারতাম যা শুনে তোমরা একদম অবাক হয়ে যেতে। তা ওই কাক নিয়ে একটা কথা মনে পড়ছে বলেই তো মনে হচ্ছে। তারানাথ সিগারেট শেষ করল, তারপর আমরা 3জন মিলে তেলে ভাজা খাওয়া শেষ করে ঘটির জলে হাত মুখ ধুয়ে যখন বসলাম, তখন বেশ খানিকটা সময় কেটে গেছে। বাতাসে ঠান্ডা হাওয়া বাড়তে শুরু করেছে। তারানাথ কপালের মাঝখানে 2টো আঙুল চেপে ধরে বেশ কিছুক্ষণ বসে রইল। তারপর যখন চোখ খুলল, তখন বুঝতে পারলাম গল্প শুরু হচ্ছে। তখন বসন্তের সময়। শীত পেরিয়ে সবে বসন্ত শুরু হয়েছে। তখনও মাঝে মাঝে রাত্রের দিকে সামান্য ঠান্ডা পড়ে। তবে দিনের বেলা কিন্তু রোদের দাবদাহে মনেই হয় না যে সবে শীত পেরিয়ে এসেছি, কিংবা এখনো শীত রয়েছে। তেমনি একটা সময় আমি গ্রামে ফিরে এসেছিলাম। গ্রামে ফিরে এসে প্রায় মাসখানেক রয়েছি। মায়ের শরীর ভালো নয়, তার জন্যই আমায় ফিরতে হয়েছিল। গ্রামেরই চেনা একজনের কাছ থেকে এসে খবরটা পেয়ে মাত্র 3-5 হলো এসেছি গ্রামে। ইচ্ছে আছে মায়ের শরীর ঠিক না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। তবে আমি প্রতিবারই এমনই ভাবতাম, আর সামান্য ঠিক হয়ে যেতে না যেতেই সব কিছু নিয়ে আবার বেরিয়ে পড়তাম। একদিন সন্ধেবেলা ঘরের তাওয়ার কাছে হ্যারিকেনের আলো জেলে চুপচাপ বসে আকাশের দিকে তাকিয়ে দেখছি
মনে মনে অনেক কিছু ভেবে চলেছি, কিন্তু কোনো কিছুরই যেন খেয়েই পাচ্ছি না। মাঝে মাঝে এমনটা হয়, আমরা কোনো একটা কথা ভাবতে ভাবতে সে কথা থেকে অন্য কথায় চলে যায়। এমনভাবে বসে রয়েছি, এমন সময় বাড়ির বাইরের দিকের বাঁশের বেড়ার দরজা ঠেলে যেন একজন ঢুকলো। বাড়ির ভেতরে এসে ঢুকলো। চারপাশে আধো অন্ধকার নেমে এসেছে। এতটা দূর থেকে কে ঢুকেছে তা ভালোভাবে বোঝা যায় না। ঠান্ডা শিরশিরে একটা হাওয়া ভেসে আসছে গায়ে। আমার পরনে ঘরোয়া পোশাক, তখন একটা পাতলা ফিনফিনে জামা আর নিচের দিকে ধুতি। আমায় দেখে কেউ মনে করবে না যে আমি লাল বস্ত্র পরিধান করে গ্রামের পথে পথে সাধুর মতো ঘুরে বেড়াই। সাধনার সুযোগ পেলে যে সুযোগ বড় আনন্দের সাথে গ্রহণ করে ফেলি। কে? এটা তারানাথ তান্ত্রিকের বাড়ি শুনলাম, উনি বাড়িতে ফিরেছেন? হ্যাঁ, এটা তারানাথ তান্ত্রিকেরই বাড়ি। কিন্তু কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তাকে চিনতে না পারার আরও একটা কারণ, তাকে আমি কখনো দেখতে পাইনি। সে হাঁটতে হাঁটতে অন্ধকার পেরিয়ে যখন আমার একদম কাছাকাছি এলো, তখন তার মুখটা আমি দেখতে পেলাম। অতি সাধারণ আর 4-5টা মানুষের মতনই চেহারা। তার দুটো টানা টানা চোখ, মুখে একটা সারল্য মিশে রয়েছে যেন। মাথার চুল মাঝারি, মুখের গড়ন বেশ ভালোই। পরনে একটা হলদেটে পাঞ্জাবি আর নিচের দিকে সাদা ধুতি। সে এগিয়ে এসে নমস্কার করে বলল, আমায় আপনি বলবেন না, আপনি আমার চেয়ে বয়সে বড় বলেই মনে হচ্ছে। আচ্ছা বাবা, ঠাকুরমশাই কি বাড়িতে আছেন? আমি সামান্য হাসলাম। অনেকেই আমার কথা শুনেছে, কিন্তু তাদের মধ্যে অনেকে আমায় ভালোভাবে চেনে না। আমার এই পোশাক আশাক দেখে সে বোধহয় ভুল করে আমায় গৃহস্থ ভেবে ফেলেছে। বললাম, আগে আমি তারানাথ, তোমার কি বলার আছে বলো। সে বোধহয় একটু অপ্রস্তুত হয়ে পড়ল। তাড়াতাড়ি এগিয়ে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতে আমি পাটা সরিয়ে নিলাম। বললাম, ঠিক আছে, থাক থাক, এসবের প্রয়োজন নেই। আর তুমি এখানে এসেছো কেন সেটা বলো, তার আগে বসো। লোকটা বসলো। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর সে বলল, ঠাকুরমশাই, আমি নবীন রায়, থাকি 2 গ্রাম দূরে কাঁঠালডাঙায়। আপনি বাড়ি ফিরেছেন সে খবর আমি 2 দিন আগেই পেয়েছি। আসলে আপনার কাছে আসবো কি আসবো না তা ঠিক করতে পারছিলাম না। আপনি এত বড় মানুষ, তার উপর ব্যস্ত মানুষ, আপনাকে আমাদের এই সমস্যার জন্য বিব্রত করাটা কি ঠিক হবে? এখানে একটা কথা বলে রাখা দরকার। সে যখন আমার বাড়ির উঠোনের ভেতরে এসে দাঁড়িয়েছিল, ঠিক তখনই যেন মনে হয়েছিল তার মাথার ওপর, না ভুল বললাম, বাড়ির ভেতরে নয়, যখন সে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল তখন তার মাথার ওপর দিয়ে কিছু একটা আমি দেখতে পেরেছিলাম মুহূর্তের জন্য। তবে ব্যাপারটা যে অন্য কোনো মানে বা কিছু, আমি সেটা বুঝতে পারিনি। তাছাড়া এবার তার কথা শুনে মনে হলো ব্যাপারটা আরো ভালোভাবে বোঝা উচিত। বললাম, আহা নবীন, তুমি 2 গ্রাম দূর থেকে আমার কাছে এসেছো কিছু একটু বলতে। সম্পূর্ণ দ্বিধাহীনভাবে সে কথা তুমি আমায় বলতে পারো। আর আমি বড় কোনো মানুষ নই, আমি সামান্য মানুষ, একটু সাধনা করি আর কি, পথে পথে ঘুরে বেড়াই, তার বেশি আর কিছুই নয়। এবার তুমি বলো তোমার কি হয়েছে। নবীনের মুখে সামান্য হাসি ছিল। আমার কথায় দেখতে পেলাম তার মুখটা কেমন যেন ম্লান হয়ে গিয়েছে। সে মাথাটা নিচু করে বলল, প্রায় সপ্তাহ 2 হলো ঠাকুরমশাই, আমাদের গ্রাম কাঁঠালডাঙ্গা বড় বিপদে পড়েছে। গ্রামে যে কি হচ্ছে তা কিছুই বুঝতে পারছি না, অথচ কিছু যে একটা খারাপ হয়ে চলেছে সেটুকু বোঝার মতো ক্ষমতা আমার আছে। গ্রামের বয়স্কদের সঙ্গে কথা বললাম, তারা বলল গ্রামে কিছু একটা হচ্ছে, অথচ কি হচ্ছে তারাও জানে না।
এই সময় খবর পেলাম যে আপনি বাড়িতে ফিরেছেন, তাই গ্রামের বয়স্কদের সঙ্গে কথা বলে আপনার কাছে আসার কথা স্থির করলাম। আপনি আমায় নিরাশ করবেন না ঠাকুরমশাই। আপনি আমার সঙ্গে একটিবার আমার গ্রামে চলুন। আমি আপনাকে কথা দিচ্ছি আপনার আপ্যায়নের কোনো ত্রুটি হবে না, কিন্তু আপনি গেলে আমি একটু ভরসা পাবো। তোমার সঙ্গে যেতে আমার আপত্তি নেই নবীন, কিন্তু তার আগে আমায় তো সমস্ত কথা শুনতে হবে। আসলে তোমাদের গ্রামে হয়েছেটা কি? তাহলে শুনুন। প্রায় সপ্তাহ দুয়েক আগে প্রথম ব্যাপারটা আমরা দেখতে পাই। সেদিন সকালে গ্রামের এক গরিব চাষি ভোরবেলা গ্রামে চাষের জমিতে যাচ্ছিল। ফসল পড়েছে, সেই ফসল কাটার কাজ শুরু হবে, তাই সে সমস্ত তদারকি করার জন্য সকাল থেকেই বেরিয়ে পড়েছিল। তখনও আকাশে সূর্য ভালোভাবে উঠতে শুরু করেনি বোধ হয়। একই বসন্তের সময় ঠান্ডা মাঝে মাঝে রাতের দিকে বেশ পড়ে। সে জমির কাজ পর্যন্ত গিয়েছে, এমন সময় মনে হলো জমির একদম সামনে গ্রামের পথের উপরে কে যেন তার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে। সে দুবার হাঁক দেয়। গ্রামের কেউ হয়তো হবে, তারই মতন কোনো চাষি হয়তো এখানে এসে দাঁড়িয়েছে, কিন্তু সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে কোনো সাড়া দেয় না, এমনকি পেছনের দিকে ঘুরেও তাকায় না। চাষি আরো দুবার ডাকে, কিন্তু সে কিছুতেই সাড়া দেয় না। তারপরে চাষি দুহাত এগিয়ে গেছে তাকে ডাকবে বলে, ঠিক তখনই তার চোখের সামনে যেন সেই লোকটা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। আপনি বলতেই পারেন ঠাকুরমশাই, হয়তো সেই আলো আঁধারিতে শেষ রাত্রির দিকে চাষির মনের ভুল হয়েছে। চাষি নিজেও যে ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করতে পেরেছে তাও কিন্তু নয়। তবে সেই প্রথম শুরু হলো। এরপর থেকেই আমাদের গ্রামে অদ্ভুত ব্যাপার চলতেই থাকে। রাতের বেলা মনে হয় গ্রামের পথ দিয়ে কেউ অদ্ভুতভাবে অট্টহাসি করতে করতে হেঁটে যায়। সেই হাসির শব্দ যে শোনে, তার বুকের ভেতরের রক্ত কেমন যেন জল হয়ে যায় ঠাকুরমশাই। বাড়ির খড়ের চালে কিংবা বাড়ির উঠোনে কারা যেন এসে বসে মাঝে মাঝে। তাদের কোনো শব্দ নেই, কোনো কিচ্ছু নেই, অথচ স্পষ্টভাবে বোঝা যায় বাড়ির উঠোনে কারা যেন ঘুরে বেড়াচ্ছে। আর তারপর দিন সকালে সেই বাড়ির উঠোনে পড়ে থাকে অদ্ভুত কিছু জিনিস। তার কথা শুনে আবার আমি অবাক হয়ে গেলাম। তার দুটো চোখ এখন কেমন যেন হয়ে গিয়েছে, ভীষণ ভয় যেন সেই দুটো চোখে। বললাম, অদ্ভুত কিছু জিনিস মানেটা কি? কখনো পড়ে থাকে কোনো প্রাণীর মৃতদেহ, ইঁদুর, ছুঁচো কিংবা অন্য কিছু। মাঝে মাঝে শ্মশানের পোড়া কাঠ, মৃতদেহের পোড়া শরীরের একটা অংশ পড়ে থাকে। আর যেই বাড়িতে ওইসব পড়ে থাকে সেই বাড়িতে তার পরের রাত থেকে অদ্ভুত ব্যাপার শুরু হয়। বাড়ির লোকেরা অদ্ভুত অদ্ভুত কিছু দেখতে থাকে। রতনের কথাই বলি, তারপর থেকে তো রতন কেমন যেন ভয়ে ভয়ে গোটা দিন থাকে। দিনের বেলাতেও ঘর থেকে বেরোয় না। কেউ ঘর থেকে বাইরে বার করতে গেলেই চিৎকার করে বলে ওঠে, বাইরে যাবো না, বাইরে যাবো না, ওরা ওরা বাইরে দাঁড়িয়ে আছে, ওরা বাইরে দাঁড়িয়ে আছে, ওরা আমায় বাইরে যেতে বারণ করেছে। নবীনের কথা শুনে বুঝলাম গ্রামে যা হয়ে চলেছে তা অতি সাধারণ কোনো ব্যাপার নয়। নিশ্চয় এর পেছনে গভীর এক ষড়যন্ত্র রয়েছে। আচ্ছা, যে কথা তুমি বললে তেমন কি গ্রামের এক বাড়িতে হয়েছে না অনেক বাড়িতেই হয়েছে? অনেক বাড়িতেই হয়েছে ঠাকুরমশাই। আর প্রত্যেক বাড়ির পুরুষ মানুষদেরই কেমন যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড ভয় পায় তারা, আর বাড়ি থেকে বের হতে চায় না। এমনকি ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকতে থাকতে মাঝে মাঝে চিৎকার করে ওঠে, যেন বন্ধ ঘরের জানলা দরজা ভেদ করে কেউ তাকে দেখছে। আর বারবার দুটো চোখের কথা বলে। দুটো চোখ? কেমন? লাল রঙের চোখ যেন ওদের আশেপাশে ঘুরছে। সেই দুটো চোখ কখনো স্থির হয়ে থাকে না, বনবন করে ঘুরতে থাকে। আর সেই দুটো চোখ জানলা দরজা ভেদ করেও সব দেখতে পায়। কিন্তু এসব কি করে হচ্ছে ঠাকুরমশাই, তাই তো বুঝতে পারছি না। আমি যেন তার কথা সামান্য কিছু বুঝতে পারছিলাম। বিশেষ করে ওই দুটো লাল চোখের কথায় অনেক বছর আগে সাধু সঙ্গে এক সাধুর কাছে এমন একটা ব্যাপার শুনেছিলাম। বললাম, আচ্ছা নবীন, তোমাদের গ্রামে এই সপ্তাহ দুয়েক আগে নতুন কিছু হয়েছে? মানে ধরো নতুন কেউ গ্রামে এসেছে কিংবা গ্রামে কেউ মারা গিয়েছে, এরকম হয়েছে?
আর গ্রামে কি এর মধ্যে হঠাৎ করে কাকের উপদ্রব বেড়েছে? আমার কথায় যেন নবীন অবাক হয়ে গেল, কিন্তু একটু ভেবে বলল, নতুন কেউ তো গ্রামে আসেনি, আর কেউ মারাও যায়নি। তবে যাদের কথা বললাম তাদের অবস্থা খুব একটা ভালো নয়। তাদের শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে। ওভাবে চলতে থাকলে তারা মারা যাবে। তবে হ্যাঁ ঠাকুরমশাই, কাকের উপদ্রব যেন বেড়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, দিনের আলোর চেয়ে রাতের অন্ধকারে কাকের ডাক বেশি শোনা যায়। আমি সামান্য হাসলাম। তাহলে যা আন্দাজ করেছিলাম তাই বললাম, বেশ নবীন, তুমি আজ রাতে ফিরে যাও। এই অন্ধকারে বাড়ি ফিরতে যদি কোনো অসুবিধে হয় তাহলে তুমি আমার এখানে থেকে যেতে পারো, আর ঠিক সময় মতো চলে যেও। আমায় বেশ কয়েকটা কাজ করতে হবে, তবে তুমি চিন্তা করো না, আমি নিশ্চয়ই যাব। না ঠাকুরমশাই, আমি ভয় পাই না। তবে আপনি আসবেন তো? আমি কিন্তু আপনার আসার অপেক্ষায় থাকব। এখন বেরিয়ে পড়ি ঠাকুরমশাই, সঙ্গে আলো আছে, ইচ্ছে করেই জ্বালাইনি। এতটা পথ যাব, যদি পথে তেল শেষ হয়ে যায় তাই। আর তাহলে চলি। নবীন বেরিয়ে গেল। আমি আলোটা হাতে করে তার পিছু পিছু বাইরে গেটের সামনে এসে দাঁড়ালাম। আর ঠিক তখনই দেখতে পেলাম ব্যাপারটা। মনে হলো অন্ধকারে নবীন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তবে তার ঠিক মাথার ওপরে কি যেন একটা চক্কর খেতে খেতে সামনের দিকে যাচ্ছে। গলা তুলে বললাম, নবীন, নবীন, সাবধানে ফিরবে, আর পারলে আলোটা এখনই জ্বালিয়ে নাও, বুঝলে? তুমি কিন্তু রাতটা এখানে কোথাও থেকে যেতে পারতে। নবীন কথা শুনল না। আলো জ্বালিয়ে নিতেই তার মাথার ওপর চক্কর খেতে থাকা সেই জিনিসটাকে আর দেখতে পেলাম না। চলে গেল। যত দূর তার আলো দেখা যায় আমি দাঁড়িয়ে রইলাম। তারপর হাঁটতে হাঁটতে বাড়ির ওপর এসে উঠলাম। সে রাতে মায়ের সাথে সামান্য কথা হলো। মায়ের শরীর ভালো হতে শুরু করেছে। মাকে জানালাম কাঁঠালডাঙ্গা গ্রামে দিন কয়েকের জন্য যাব। মা কিন্তু রাজি হলো না, কিন্তু আমি নবীনকে কথা দিয়েছি সেখানে আমার যেতেই হবে। তাছাড়া সেই গ্রামে এক অদ্ভুত বিপদ এসে উপস্থিত হয়েছে, সেখানে আমি না গেলে কি করে হবে। তাই মাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে পরদিন সকালে আমি কয়েকটা প্রয়োজনীয় দ্রব্য জোগাড় করলাম এদিক ওদিক থেকে। তারপর বিকেলে যাওয়ার আগেই পৌঁছে গেলাম নবীনের গ্রামে। কিন্তু সেখানে গিয়ে যে খবরটা পেলাম তাতে মনের ভেতর যেন পাথর ভেঙে পড়ল। একটানা এতটা বলে তারানাথ চুপ করতেই কিশোরী বলল, কেন বলুন তো ঠাকুরমশাই, সেখানে গিয়ে কি আপনি কিছু দেখেছিলেন? সেখানে গিয়ে ওই গ্রামে কি কেউ মারা গিয়েছিল নাকি? আমি চুপ করেছিলাম। তারানাথ আজ সোজা যেন বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপরে বলল, মৃত্যু নয়, শুধু মৃত্যু নয়, তার চেয়েও বড় বিপদ হতে পারে। আসলে মৃত্যু হলো সমস্ত বিপদের এক পরিসমাপ্তি মাত্র। আমি সেখানে গিয়েই শুনতে পেরেছিলাম সেদিন রাত্রে নবীন বাড়ি ফেরার পর থেকে অদ্ভুত আচরণ শুরু করেছে। তাড়াতাড়ি নবীনের বাড়িতে গিয়ে পৌঁছালাম। নবীনের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আমি ঘরের দরজার ওপর হাত রাখলাম। নবীনের বাড়িতে তার বাবা মা এবং তার বৃদ্ধ ঠাকুরদা থাকে। নবীনের ঘরের দরজা ভেতর থেকে কেউ খুলল না। আমি দরজায় হাত রেখে শান্ত গলায় বললাম, নবীন, নবীন, আমি এসেছি। তোমায় আমি কথা দিয়েছিলাম না আমি আসবো। দরজাটা খোলো নবীন। ভেতর থেকে কিন্তু সব চুপচাপ, প্রথমে কোনো শব্দ নেই। আমি আবার দরজা ধাক্কা দিতেই এবার নবীন ভেতর থেকে চিৎকার করে বলল, ও বাইরে দাঁড়িয়ে আছে, ও বাইরে দাঁড়িয়ে আছে। ওই 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 দুটো চোখ আমায় দেখছে। আমি কিছুতেই দরজা খুলতে পারবো না। দরজা খুললেই ও আমায় নিয়ে যাবে।
তার চিৎকার আর অসংলগ্ন কথাবার্তা শুনে আমি চমকে উঠলাম। বারবার কাল রাত্রে নবীনকে বলেছিলাম থাকতে, কিন্তু সে থাকতে চায়নি। তার মাথার ওপর সেই অদ্ভুত কিছু একটা আমি উঠতেও দেখেছিলাম। আমারই ভুল হয়েছে, নবীনকে জোর করে সেখানে রাখলেই বরং ভালো হতো। তোমায় কেউ নিয়ে যাবে না নবীন, আর বন্ধ ঘরের মধ্যে কেউ তোমায় দেখতে পাচ্ছে না। আমি বাইরে রয়েছি তো, আমায় ভরসা করো, একবার দরজাটা খোলো। নবীন কিন্তু দরজা খুলল না, চিৎকার করে আমায় সেখান থেকে চলে যেতে বলল। নবীন চিৎকারের সাথে সাথে এমন কিছু কথা বলছিল যেগুলো বলার মতো নয়, তবে আমি বুঝতে পারছিলাম সে এখন এক চরম বিপদের মধ্যে রয়েছে। এই মুহূর্তে তার মুখ থেকে বেরিয়ে আসা কোনো কথার মানে ধরা উচিত নয়। নবীনের মা দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল, কাল রাতেই ফিরে আসার কথা ছিল, কিন্তু ফিরল একদম ভোরের দিকে। আমরা তো চিন্তায় চিন্তায় একেবারে অস্থির। ভোরবেলায় বাড়িতে ফিরে এসে সেই যে ঘরে ঢুকলো, তারপর আর দরজা খুলল না। সে কি? কিন্তু নবীন তো কাল রাতের আগেই আমার ওখান থেকে বেরিয়ে পড়েছিল। বড়জোর তার বাড়ি ফিরতে একটু দেরি হতে পারে, কিন্তু তাই বলে শেষ রাত হবে না। এখান থেকে আমার গ্রাম ঘন্টা দেড়েকের পথ। নবীনের ঠাকুরদা বেশ বয়স্ক মানুষ, সে লাঠি ঠুকঠুক করে আর এতটা পর্যন্ত আসতে পারেনি। বাইরে থেকেই চিৎকার করে নবীনের কথা জানতে চাইছিল। নবীনের বাবা বাইরের দিকে বেরিয়ে যাওয়ার আগেই আমার দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো ঠাকুরদাকে সামলাতে। নবীনের বাবা বলল, আপনাকে তো আর লুকাবার কিছু নাই। আপনাকে ডেকে আনতে গিয়েই তো আমার ছেলের এই অবস্থা হলো। আপনি এবার ভালো মন্দ কিছু একটা করুন। আমাদের গ্রামের সবাই তো ভয়ে ভয়ে রয়েছে। আচ্ছা, গ্রামে আসলে কি হয়েছে সে কথা সত্যি কি কেউ বুঝতে পারছে না? মানে গ্রামে এমন কিছু একটা পরিবর্তন তো হয়েছে, যার পর সব এরকম অদ্ভুত ব্যাপার হয়ে চলেছে। সেসব তো আমি কিছু জানি না। গ্রামের বয়স্ক মানুষেরা কিছু বুঝতে পারছে না। তবে হ্যাঁ, গ্রামে কাকের উপদ্রব বড্ড বেড়ে গেছে। রাতের অন্ধকারে যেন ঘরের আশপাশে গ্রামের পথ দিয়ে অনেক কাকের দল উড়ে যায়। তার কথা শুনে আমি কিন্তু আর অবাক হলাম না। সে ধারণাটা আমি করেছিলাম সেটাই সত্যি। একটা চিন্তা করে ফেলেছিলাম কিভাবে কি করব, কিন্তু মাঝখান থেকে নবীনের এই অবস্থা হয়ে বড় বিপদে পড়ে গেলাম। গোটা দিন চেষ্টা করলাম নবীনের ঘরের দরজা খোলানোর, কিন্তু কিছুতেই কিছু হলো না। প্রায় সন্ধ্যা পেরিয়ে গিয়েছে। তারপরে নবীন নিজেই দরজা খুলে দিল। দেখলাম তার মুখটা এই একদিনের মধ্যেই কেমন শুকিয়ে এসেছে। চোখের কোলে জলের শুকিয়ে যাওয়া দাগ। তাকে এমন অবস্থায় দেখে তার বাবা মা দুজনে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আমি বাধা দিয়ে বললাম, না না, তার ওই ঘরে এখন কেউ ঢুকবে না, কেউ না। নবীনকে আমি ঘরের বাইরে বার করে আনলাম। তারপর বাড়ির উঠোনে অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় অন্ধকারের মধ্যে নবীনকে বসালাম। নবীন তাকিয়ে রইল আমার দিকে, বলল, আমার কি মৃত্যু হবে ঠাকুরমশাই? আমি কি মরে যাব? আমার যেন মনে হচ্ছে দুটো লাল চোখ আমায় দেখছে। কিন্তু নবীন, সারাদিন তুমি ঘরের দরজা খুললে না, এখন অন্ধকার নামার পর দরজাটা খুললে কেন? নবীন আমার কথার উত্তর দিল না। হঠাৎ করেই তার মুখে একটা অদ্ভুত হাসি দেখা গেল। সে হাসিটা যে কোনো মানুষের হতে পারে তা আমি বিশ্বাস করতে পারি না। সে হেসে হেসে হাতটা তুলে বাইরে গ্রামের পথে অন্ধকারের দিকে দেখিয়ে বলল, ও যে ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে আমায় ডাকছে, ওই যে আমায় নিয়ে যাবে। তাই তো আমি বাইরে এসেছি। আর ঠিক তখনই আমায় অবাক করে দিয়ে বাইরের অন্ধকার ভেদ করে একটা কাক উড়ে এলো নবীন আর আমার ঠিক মাথার উপরে। তারপর কাকা করে ডাকতে ডাকতে চক্কর খেতে লাগলো গোটা বাড়িটার ওপরে। নবীনের বাবা মা বাইরে থেকে ছুটে এলো, বলল,
ঠাকুরমশাই, ওই কাক আবার এসেছে। কাল সারা রাত ওই কাকটা বাড়ির চারপাশে উড়ে বেরিয়েছে ঠাকুরমশাই। আমি মাথা তুলে তাকিয়ে দেখলাম উপরের দিকে। নবীন যেন ছটফট করতে শুরু করেছে। তাড়াতাড়ি তার মা বাবা এসে নবীনকে চেপে ধরল। সে চিৎকার করতে লাগলো, যেন মনে হলো এক্ষুনি সে ছিটকে বাইরে চলে যেতে চাইছে। চিৎকার করে নবীন বলছে, আমায় যেতে দাও, আমায় ডাকছে আমায় যেতে হবে। আমি তৈরি হয়ে এসেছিলাম। তাড়াতাড়ি আমার ঝোলাটার ভেতর থেকে একটা গোপন বস্তুর গুঁড়ো বার করে নবীনের কপালে লেপে দিলাম, আর তারপরে তার কপালে ঠিক মাঝখানে বুড়ো আঙুলটা চেপে ধরে গোপন মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। নবীন চিৎকার করছে। তার বাবা মা তাকে কোনো রকমে ধরে রেখেছে। তার মায়ের কান্নাতে চারপাশটা ভরে উঠছে যেন। তার কপালের মাঝখানের আঙুলটা চেপে রাখার সাথে সাথে আরো একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। মনে হলো একটা অদ্ভুত দৃশ্য আমি মুহূর্তের জন্য দেখতে পেলাম। একটা লোক, তাকে একটা কালো ছায়া বললেই ভালো হয়, কারণ তার চারপাশ অন্ধকার, তার গোটা শরীর অন্ধকারে ঢাকা। তার হাতে একটা লম্বাটে লাঠি, আর সেই লাঠি ঠিক মাথায় বসে আছে একটা কালো রঙের কাক। সেই লোকটার দুটো লাল রঙের চোখ যেন সোজা আমার দিকে তাকিয়ে। আমি নবীনের কপাল থেকে হাত সরিয়ে নিলাম। নবীন বড় অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে হাসলো। তারপর বলল, বলেছি না ওই দুটো চোখ আমায় দেখছে। ও কাউকে ছাড়বে না, কাউকে না, গোটা গ্রাম মরবে, গোটা গ্রাম। আমি বুঝতে পারলাম এবার আমায় কঠিন কাজ করতে হবে। তাই নবীনের ঘর থেকে একটা পাত্রে জল এনে সেই জলের মধ্যে বিড় করে গোপন মন্ত্র পড়ে দিলাম। সেই গোটা জলটা নবীনের শরীরে ছড়িয়ে দিলাম, আর তখনই নবীনের বাবা মাকে নবীনকে ছেড়ে দিতে বললাম। জল গায়ে ছড়িয়ে দিতে নবীন কাটা ছাগলের মতন মাটির ওপরে পড়ে ছটফট করতে লাগলো। নবীনের মা চিৎকার করে উঠল, কি ঠাকুর মশাই, কি হলো? চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। নবীন শান্ত হয়ে গেল, আর ঠিক তখনই আমি বুঝতে পারলাম গ্রামের পথ পেরিয়ে নবীনের পাড়ের উল্টো দিকে যে ফাঁকা জমি রয়েছে তার একদম শেষে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। আমি কিন্তু চোখে কিছু দেখতে পেলাম না, তবে ব্যাপারটা অনুভব করতে পারলাম। একটু আগে যে দৃশ্যটা নবীনের কপালে হাত দিয়ে আমি দেখতে পেয়েছিলাম, সেই দৃশ্যের যেন পুনরাবৃত্তি হচ্ছে এখানে। আমি পেছন ঘুরে সোজা তাকালাম তার দিকে। সে এক অদ্ভুত ব্যাপার মনে হলো। মাঝের এত অন্ধকার, এত দূরত্ব পেরিয়ে সে সোজা আমার দিকে তাকিয়ে রয়েছে, আর আমিও তাকিয়ে রয়েছি তার দিকে। তার দুটো লাল চোখ আমি যেন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। তারানাথ চুপ করতেই এবার আমি বললাম, নিশ্চয়ই সেই লোকটা সেই ছিল যে গোটা গ্রামের বিপদের জন্য দায়ী, তাই না? তারানাথ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর বলল, এই সব কিছুর মধ্যে একটা ব্যাপার আমি ভালোভাবে বুঝতে পেরেছিলাম। আমার প্রতিপক্ষ যে রয়েছে, অর্থাৎ যার জন্য গ্রামে এত বিপদ চলেছে, যার জন্য নবীনের এই অবস্থা, তার ক্ষমতা অনেক। তার ক্ষমতার কাছে আমার ক্ষমতা খুব একটা বেশি নয়। তাকে আমি আটকাতে পারবো বলে আমার মনে হয় না। সে কি? কিন্তু তাকে যদি না আটকান তাহলে তো সে গ্রামের ক্ষতি করবে। তাকে আপনি আটকাতে পারেননি? ঠাকুরমশাই কিছু না বলে আরও একটা সিগারেট ধরালো। তারপর সিগারেটের ধোঁয়ায় চারপাশটা ভরিয়ে দিতে দিতে প্রসঙ্গ বদলে বলল, সে রাতে আর তেমন কিছু হয়নি। নবীনের শরীর ক্লান্ত হয়ে এসেছিল। গভীর ঘুমের মধ্যে সে ঘুমিয়ে পড়েছিল। গোটা রাত আমি নবীনের মা, নবীনের বাবা, নবীনের বিছানার পাশে বসেছিলাম। তার ঘরের জানালাটা কিন্তু বড় অদ্ভুত লাগছিল।
তার ঘরের জানালার ছিটকানি যতবারই বন্ধ করা হয় না কেন সেটা যেন নিজে থেকেই খুলে যায়, আর বারবার সেই জানালা থেকে একটা হাওয়া ঘরের ভেতরে এসে ঢুকছিল, যেন একটা পচা গন্ধ হাওয়ার সাথে ঘরে এসে ঢুকছে। একটু রাত্রের দিকে আমি নবীনের বাবা মাকে ঘরে চলে যেতে বলি, কারণ আমি বুঝতে পারছিলাম আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে। অনেক রাত পর্যন্ত নবীনের বিছানার পাশে একটা বেতের মোড়ার ওপর বসে রইলাম। ঘরের জানালাটা বারবার খুলে যাচ্ছিল, সেটা আর বন্ধ করলাম না। দরজা ভেতর থেকে বন্ধ করে রাখলাম। ঘরের ভেতর যেন ঘুটঘুটে অন্ধকার, জানালা থেকে বাইরের অন্ধকার যেন পিছনে ধোঁয়ার মতো ঘরের ভেতরে এসে ঢুকছিল। কতক্ষণ এভাবে বসেছিলাম আমার তা মনে নেই। হঠাৎ করে মনে হলো জানালার উপরে কি যেন একটা এসে বসেছে। হঠাৎ করে তাকিয়ে দেখি একটা কাক যেন জানালার ওপরে বসে সোজা হয়ে তাকিয়ে নবীনের দিকে। অন্ধকারের মধ্যে তার চোখ দুটো যেন লাল জল জল করে উঠল। আমি দেহ বন্ধন করেই রেখেছিলাম। বুঝতে পেরেছিলাম রাতের বেলা সেই অদ্ভুত বিপদের একটা আভাস আমি দেখতে পাব। কাকটা একটা অদ্ভুতভাবে কাকা করে ডেকে উঠল। আমি নবীনের বিছানার দিকে সরে গেলাম, আর ঠিক তখনই দেখতে পেলাম ঘরের অন্ধকারের মধ্যে নবীন চোখ খুলে তাকিয়ে রয়েছে। তার মুখ থেকে ভেসে এলো ঘর ঘর শব্দ। তুই ওকে বাঁচাতে পারবি না, তুই কাউকে বাঁচাতে পারবি না। এই গ্রামের সব পুরুষ মানুষকে আমি এক এক করে নিয়ে যাব। নবীনের মুখে কেমন একটা অদ্ভুত কণ্ঠস্বর শুনে আমি কেমন চমকে উঠলাম। বললাম, তুই কে, আর এইভাবে কেন সবাইকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছিস? কি চাস তুই? আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। এই গ্রামের মানুষ আমার সাথে যা করেছিল তার প্রতিশোধ আমি নিতে চাই। এক এক করে এই গোটা গ্রামের পুরুষ মানুষদের আমি প্রথমে মারব, তারপর বাকি গ্রামকে আমি শ্মশান বানিয়ে দেব। তুই কিচ্ছু করতে পারবি না। কিন্তু এ তো অন্যায়। তোর সাথে যা হয়েছে তা যদি অন্যায় হয়েও থাকে, তার প্রতিশোধ তুই নিজের হাতে নিতে পারিস না। যে যা অন্যায় করবে তার শাস্তি দেবেন বিধাতা, তুই শাস্তি দেওয়ার কে? অবাক হয়ে দেখলাম নবীনের চোখ দুটো কখন যেন বন্ধ হয়ে গিয়েছে। আবার তার মুখ নড়ে উঠল। অন্ধকারের মধ্যে তার দুপাটি দাঁত ফাঁক হয়ে কথা বেরিয়ে এলো। এই গ্রামের মানুষদের শাস্তি দেওয়ার জন্য আমি টানা 7 বছর ধরে সাধনা করেছি। আমি কাকতন্ত্রে সিদ্ধ হয়েছি, আর তারপর আজ আমি আবার ফিরে এসেছি গ্রামের সবাইকে মারবো বলে। কিন্তু তুই আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিস। এই ছেলেকে আমি নিয়ে যাব, বাকিদেরও আমি নিয়ে যাব, তবে একটু একটু করে নিয়ে যাব, যাতে ওরা তিলে তিলে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যায়। ততক্ষণে খোলা জানালা দিয়ে অন্ধকারের মধ্যে সেই কাকটা ঘরের ভেতরে ঢুকে পড়েছে। সে উড়ে এসে নবীনের বিছানার কাছে বসেছে। হঠাৎ করে একটা দৃশ্য মনে পড়ে গেল। সেই লোকটা, সেই কালো অন্ধকারে দাঁড়িয়ে থাকা লোকটার হাতে একপাশে একটা কাক বসেছিল। এই কাকটাই সেই কাকটা নাকি? আমি উঠে গিয়ে একটা হাত তুলে কাকটাকে তাড়াতে গেলাম। কাকটা কর্কশভাবে ডেকে উঠল, তারপর টানা ঝাপটা দিয়ে আমার দিকে ছিটকে এলো। মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার দেহ বন্ধন করা ছিল, তাই কাকটা আমার কাঁধ পর্যন্ত এসেও আবার ওপরের দিকে কোথায় যেন উড়ে গেল। ঘরের মধ্যে কোথাও যে লুকিয়ে পড়ল তা আমি বুঝতে পারলাম না। এদিকে নবীনের দিক থেকে ভেসে আসা কথা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। কি মনে হতেই জানালার দিকে তাকিয়ে দেখি জানালার ওপাশে অস্পষ্টভাবে এসে দাঁড়িয়েছে সেই লোকটা। একটা ব্যাপার ভালোই হয়েছিল, আমি একটা ধারণা করতে পারছিলাম গোটা গ্রামের বিপদের পেছনে আসল কারণটা কি। সেই রাতে আর তেমন কিছুই হলো না। সে কাকটা যে কখন ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি। গোটা ঘরের চারপাশটা একটা গোমোট ভাব এসেছিল। মনে হচ্ছিল বাইরে থেকে কোনো শব্দ ভেসে আসছে না ভেতরে।
চারপাশটা নিস্তব্ধ হালকা হয়ে আসতে শুরু করেছে। নবীনের দিক থেকে নাক ডাকার শব্দ, সেটা শুনে ধারণা করলাম তার মধ্যে যে পরিবর্তন হয়েছিল সেটা কেটে গিয়েছে। সে নিঃশব্দে ঘুমোচ্ছে, আর সেটাই স্বাভাবিক। যে এসেছিল তার যা বলার ছিল তা বলে গিয়েছে, কিন্তু এই শক্তির বিরুদ্ধে আমি লড়াই করব কি করে? কাকতন্ত্র অতি চরম একটা অস্ত্র। নিম্ন স্তরের যে সমস্ত ভয়ঙ্কর তন্ত্র রয়েছে তার মধ্যে এক হলো এই কাকতন্ত্র। শুনেছিলাম এক তান্ত্রিক কাকতন্ত্র প্রয়োগ করে এক রাতের মধ্যে একটা গোটা গ্রামকে নাকি শ্মশানে পরিণত করেছিল। তাহলে এই সাধক এমন একটা কাজ করতে চাইছে, কিন্তু সেটাই যদি হয় তাহলে সেই সাধু এই গ্রামের আশেপাশে থাকতে হবে। কিন্তু সে থাকে কোথায়? তারানাথ একটানা কথাগুলো বলতে বলতে একবার খুক খুক করে কেসে উঠল। কিশোরী বলল, আচ্ছা ঠাকুর মশাই, এই কাকতন্ত্র মানে কি কাক নিয়ে কোনো একটা তন্ত্র রয়েছে? কাকতন্ত্র কি সত্যিকারের কাজে লাগে? আগেই বলেছি, কাক এক অশুভ প্রাণী। সাধনার ক্ষেত্রে কাকের মাহাত্ম্য অনেক। দেবী ধূমাবতীর বাহন কাক। তাছাড়া এমন অনেক সাধনা যেখানে কাকের শরীরের অংশ মৃত কাকের মাথা এবং কাকের কাকতন্ত্র। আর এই তন্ত্রের সিদ্ধি লাভ করতে গেলে সাধককে টানা 2 বছর ধরে সাধনা করতে হয়। তারপর যেভাবে সব সাধনা হয় সেভাবে এক কাকের কলঙ্কহীন দেহ নিয়ে গোটা রাত সেই সাধনা করতে হয়। তারপর সে সিদ্ধি লাভ করে কাকতন্ত্রে। এই তন্ত্রে সিদ্ধি লাভ করলে সে কাকের সাহায্যে এক ভয়াবহ তন্ত্রের বীজ নিজের হাতে পায়। তা দিয়ে সে অনেক কিছুই করতে পারে, তবে সেই কাকতন্ত্র কখনো মানুষের জন্য কাজে লাগে না। কিন্তু যে নবীনের মধ্যে এসেছিল সে কোনো এক প্রতিশোধের কথা বলছিল, তার ব্যাপারে আপনি কিছু জানতে পেরেছিলেন? জানতে পেরেছিলাম। সেদিন রাতে নবীনের শরীরের ওপর আমি আরও কিছু তন্ত্র প্রয়োগ করেছিলাম, যাতে তার উপর এসে পড়া সেই অপশক্তির ছায়া কেটে যায়। পরদিন সকালে সে সামান্য সুস্থ হয়ে উঠল। তাকে সমস্ত কথাই খুলে বলেছিলাম। তখন নবীন আর সময় নষ্ট না করে গ্রামের 2 জন বয়স্ক লোকের কাছে আমায় নিয়ে যায়। তাদের কাছ থেকে অনেক কথাই জানতে পারি। এই গ্রামে প্রায় বছরখানেক আগে একটা ঘটনা ঘটেছিল। এই গ্রামের শেষের দিকে একটি পরিবার এই গ্রামের সমস্ত মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করছিল। আসলে সেই পরিবারের পুরুষটি এই কাজ করেছিল, তবে তার জন্য তার গোটা পরিবারকে গ্রামের লোকেরা এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই পরিবারে একটি ছেলেও ছিল। তার বয়স তখন নবীনের মতোই হবে। তাদের এই গ্রাম থেকে বার করে দেওয়া হয়। তাদের বাড়ি ঘর জমি জায়গা সমস্ত কিছুই গ্রামের লোকেরা কেড়ে নিয়েছিল। তারা নাকি গ্রামের লোকেদের অর্থ বিভিন্ন উপায়ে আত্মসাৎ করতে শুরু করেছিল। তাছাড়া সেই পুরুষ মানুষের চরিত্র খুব একটা ভালো ছিল না। গ্রামের মেয়ে মানুষের সঙ্গে তার অনেক কিছুই যা হয় আর কি, বলতে গেলে অনেক কিছুই দোষ ছিল তার। কিন্তু গ্রামের গরিব মানুষদের চাষের জমি ভাগ চাষে দেওয়া লোভ দেখিয়ে সে বেশ কিছু টাকা হাতিয়ে দাঁড়িয়েও ছিল। এই ছেলেটি আসলে এখন সেই লোকটি হয়ে গিয়েছে যাকে আমি নবীনের মধ্যে অনুভব করতে পেরেছিলাম। বললাম, এই গ্রামের ওপর বড় বিপদ রয়েছে। ওই ছেলেটি আবার ফিরে এসেছে। আজ এত বছর পরে সে সাধনায় সিদ্ধ হয়ে এসেছে শুধু এই গ্রামের ক্ষতি করবে বলে। গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল, কিন্তু আমি তাদের একটা উপায় বলে দিলাম। গ্রামের জোয়ান মানুষেরা 2-3 জনের একটা করে দল করে যদি রাতের বেলা গ্রাম পাহারা দেয় তাহলে তো গ্রামের মানুষদের বিপদ কম হবে। তারা আমার কথা শুনল। সেই এক সন্ধ্যার মধ্যে গ্রামের জোয়ান ছেলেদের নিয়ে একটা দল তৈরি হলো। তারা গ্রাম পাহারা দেবে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিল এটুকুতেই সব ঠিক হওয়ার নয়। সে আবার আসবে। নবীনের শরীরে সে এসে ঢুকে পড়তে পারে, তাই আমি নবীনের সঙ্গে সঙ্গে রইলাম। নবীন জেগেই ছিল। আমি আর নবীন তার বাড়ির সামনে আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। গ্রামের লোকেরা মশাল হাতে নিয়ে ঘুরছে।
যাতে সেই অপশক্তি তাদের কোনো ক্ষতি করতে না পারে। সেদিন নবীন যখন আমার বাড়ি থেকে ফিরছিল তখন তার হাতে লণ্ঠন নেওয়ার পরেই কিন্তু তার মাথার ওপর সেই কাকটা ঘোরা বন্ধ করে দিয়েছিল। এই সাধকের একমাত্র শক্তি ওই কাকের দল। এই গোটা গ্রামে সে কাক তন্ত্র চালনা করেছে। সেদিন বাড়িতে ঘুরে ঘুরে একটা ব্যাপার বুঝতে পারলাম, যে 5টি বাড়ির লোকের ওপর তারা আক্রমণ করেছে সে 5টি বাড়ির আশেপাশে এবং বাড়ির ওখানে কালো কাকের পালক ছড়িয়ে রয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও একটা ভয় পাচ্ছিলাম, তার মুখোমুখি দাঁড়ালে আমি গ্রামকে রক্ষা করতে পারবো তো। রাতের দিকে নবীন বাড়ি ফিরে এলো, আমিও চলে এলাম। আমি কিন্তু ঘুমোতে গেলাম না, বাড়ির উঠোনের এক পাশে বসে রইলাম। কেমন জানি মনে হচ্ছিল আজ রাতে কিছু একটা হবে, এমন কিছু একটা যার ধারণা আমি নিজেও করতে পারিনি। অনেক রাতের দিকে বাড়ির বাইরের দিকে যেন কাকের ডাক শুনতে পেলাম, একটা নয় একাধিক। আমি সোজা হয়ে বসলাম, ঘরের দিকে তাকিয়ে দেখলাম নবীনের ঘরের দরজা বন্ধ, তার বাবা মা এমনকি ঠাকুরদার ঘরের দরজাও বন্ধ। তার মানে তারা ঘুমিয়ে পড়েছে। আমি উঠে দাঁড়ালাম, অন্ধকারের মধ্যে স্পষ্ট মনে হলো বাড়ির বাইরে গ্রামের রাস্তার উপরে সেই লম্বা লোকটা দাঁড়িয়ে রয়েছে। তার হাতে একটা লাঠি, আর সেই লাঠির ওপর বসে রয়েছে একটা কাক। বাকি কাকগুলো তার মাথার ওপর ক্রমাগত ছড়িয়ে। আমি বাড়িটা গৃহবন্ধন করে রেখেছি, তাই এর মধ্যে সে ঢুকতে পারবে না। বাইরে থেকে সে বলে উঠল, তুই বাঁচাবি গ্রামকে, হ্যাঁ? কিন্তু আজ রাতে তোকে কে বাঁচাবে বলতো? হ্যাঁ, কে বাঁচাবে? আমি তার কথায় চমকে উঠলাম। সত্যি সে কাক তন্ত্রে সিদ্ধ। আমি এক সাধারণ ভবঘুরে সাধক মাত্র, আমার ক্ষমতা নেই তাকে আটকাবার। বললাম, আমি জানি আমার ক্ষমতা নেই তোমাকে আটকানোর, কিন্তু আমি এত সহজে গ্রামের মানুষকে ছেড়ে চলে যাব না। তাদের বাঁচানোর জন্য আমি সব করব। একটা হাসির শব্দ শোনা গেল, তারপর সে বলল, এই গ্রামকে আমি ছাড়বো না। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, কোনো ক্ষতি না। আজ রাতে প্রথমে তোকে মারবো, হ্যাঁ, তারপর যাদেরকে আমি নির্দিষ্ট করে রেখেছি তাদেরকে মারবো। তুই যাকে বাঁচানোর জন্য এখানে এসেছিস তাকে তো মারবো প্রথমেই মারবো। তুমি যা করতে চলেছ তা অন্যায়, এর ফল কিন্তু তুমি একদিন পাবেই। গ্রামের লোকেরা যা করেছিল তার ফল তারা এখন পাক। তারপরে আমার ফল না হয় আমি পরে চিন্তা করব। তা নিয়ে তোকে ভাবতে হবে না একদম। অন্ধকারে যেন আমার চোখ সয়ে এসেছিল। আমি বাড়ির বাইরে রাস্তার ওপরে তাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এবার একটা অদ্ভুত কাণ্ড ঘটল। বাড়ির চৌহদ্দির চারপাশে সেই কাকেদের দল যেন আকাশের ওপর ঘুরে ফিরে বেড়াতে লাগলো, আর সে চিৎকার করে বলল, এই বাড়ি থেকে তুই বাইরে বেরিয়ে আয়, বুঝলি? নইলে আজ রাতে গোটা গ্রাম আমি ছাড়খাড় করে দেব। আমার এক ইশারায় কিন্তু এই প্রেতের দল গোটা গ্রাম উজাড় করে দিতে পারে। হ্যাঁ, তুই নিজেও তো সাধক, হ্যাঁ? তুই তো জানিস কাকতন্ত্র আসলে কি। কাকতন্ত্র। আমি চমকে উঠলাম। সে মিথ্যে কথা বলছে না। বাড়ির বাইরে ঘুরতে থাকা ওই কাকেদের দল আসলে ওদের শরীরগুলোই শুধু কাকের। তাদের মধ্যে রয়েছে এক একটা জীবন্ত প্রেত। তারা বড্ড হিংস্র। তারা একটা কেন, নির্দেশ পেলে গ্রামের 4-5টা ঘরের মানুষদের এক রাতের মধ্যে জীবন নিয়ে নিতে পারে। দাঁড়াও, তুমি ওদের চালনা করবে না। আমি বাড়ির বাইরে আসছি। আপনি তো জানতেন আপনি তাকে হারাতে পারবেন না, তাহলে আপনি বাড়ির বাইরে গেলেন কেন? তারানাথ ম্লান হাসল, তারপর বলল, আমি বাড়ির বাইরে না গেলে যে তখনই গোটা গ্রামের ওপরে এক ভয়ানক বিপদ নেমে আসতো।
আমি বাড়ির বাইরে গেলে সে কাজ করতে তার খানিকটা সময় লাগবে, তাই বাড়ির বাইরে এলাম যদি তাকে কথা বলে বুঝে নেওয়া যায়। বাড়ির বাইরে আসতেই তার হাসি যেন দ্বিগুণ হলো। মাথার ওপর ঘুরতে থাকা কাকেদের দল একসাথে নেমে আসতে লাগলো। তার ঠিক পিছনের দিকে সে দুটো হাত ওপরে তুলল, তার এক হাতে ধরা একটা লম্বা লাঠি। ঠিক এই দৃশ্যটায় আমি দেখেছিলাম। অন্ধকারে একটা লম্বা লোক, তার এক হাতে একটা লাঠি আর অন্য হাতে একটা কাক এসে বসেছে। কাকের কাকা শব্দে চারপাশটা ভরে উঠল। আমার মনে হলো এই বোধহয় আমার জীবনের অন্তিম দিন। গোটা গ্রাম বোধহয় জানতেও পারবে না এই রাতে আমার সাথে কি হয়েছিল, কিন্তু তারপরে এই গোটা গ্রামকে সে ছাড়খাড় করে দেবে। কিছু একটা বলতে যাব, তার আগেই দেখতে পেলাম কাকেদের দল আমার চারপাশে এসে পড়েছে। অদ্ভুতভাবে হাসতে হাসতে সে বলল, তুই তুই সত্যি বোকা, বুঝলি? না হলে এভাবে কেউ বন্ধনের বাইরে বেরিয়ে আসে? আজ রাতে তাহলে এই গ্রামের মৃত্যুলীলা তোকে দিয়েই শুরু করি। হ্যাঁ, ভেবেছিলাম আস্তে আস্তে এই কাজটা করব যাতে কেউ বুঝতে না পারে, কিন্তু তুই যখন সবই বুঝতে পেরে গেছিস আর সবাইকে বলেও দিয়েছিস, তাহলে আর অপেক্ষা করে কোনো লাভ নেই। কাল সকালে উঠে আর কেউ নতুন সকাল দেখতে পাবে না। অনেকদিন পর আশেপাশের গ্রামের লোকেরা জানতে পারবে এক রাত্রের মধ্যেই গ্রামের সবাই মারা গেছে। তার হাসিতে চারপাশটা কেঁপে উঠল যেন। তার অনেকটা কাছে এসে পড়েছিলাম বলেই আধো অন্ধকারে বোধহয় তার মুখটা অস্পষ্টভাবে দেখতে পেলাম। আকাশে একটা সাদাটে আলো ছিল, সেই আলোতে চোখ সয়ে এসেছিল। আমি কিন্তু বাইরে বেরোবার আগে একটা মশাল হাতে রেখেছিলাম। তার সঙ্গে ছিল দেশলাই। আমি জানতাম এই কাকেদের দল আর এই চরম বিপদের মধ্যে আমায় বাঁচাতে পারে একমাত্র আগুন। সাধু যখন এই সমস্ত কথা বলে চলেছে, তখন আমি মশালটা সামনের দিকে এনে তাড়াতাড়ি দ্রুত দেশলাই জ্বালালাম। তারপর সেই দেশলাইয়ের আলোয় আগুনটা মশালে দিতেই ধাউ ধাউ আগুন জ্বলে উঠল, আর তাতেই সেই সাধু একটা চিৎকার করে দুহাত পেছনে সরে গেল। সে অন্ধকারের মানুষ, সে আলো সহ্য করতে পারবে না। আর সেই কাকেদের দল ছড়িয়ে গেল চারপাশে। একটা তীব্র চিৎকার উঠল কাকেদের মধ্যে। আমি সামান্য হাসলাম, তারপর বললাম, কই, আলো সহ্য করতে পারছো না? তাহলে সেদিন দিনের বেলায় যে জলের ধারে বসেছিলে, দিনের আলোতে জল থেকে একটা কাকের মৃতদেহ তুলে আনলে, তখন আলো সহ্য করলে কি করে বলো তো? সে যেন আমার কথায় চমকে উঠল। মশালের আলোয় তার মুখটা এইবার আমি ভালোভাবে দেখতে পেলাম। আমি যা ধারণা করেছিলাম তাই। তার পরনে একটা কালো রঙের কাপড়, নিম্নাঙ্গে ঊর্ধ্বাঙ্গে, এমনকি তার মাথাটাও সেই কালো রঙের কাপড় দিয়েই ঢাকা। তার ভেতর থেকে তার বড় বড় দুটো উজ্জ্বল চোখ যেন বাইরে বেরিয়ে আসছে। কপালের মাঝখানে একটা কালো রঙের টিপে যেন লম্বাটে হয়ে কপালের মাঝখানটা চলচলে করে তুলেছে। তার মুখে একটা অদ্ভুত ক্রুদ্ধ হাসি। সে মুখ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। কাকেদের দল চারপাশে চিৎকার করে ছত্রভঙ্গ হতে শুরু করেছে। সে চিৎকার করে বলল, এই আলো আমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। দেখ দেখ তবে। এই বলে সে নিজের লাঠিটা মাটির ওপরে একবার ধাক্কা দিল। তারপর চোখ বন্ধ করে বিড় করে কি যেন মন্ত্র পড়তে কাকেদের দলের মধ্যে চিৎকার চেঁচামেচি বন্ধ করে দিল। তারা একভাবে নেমে আসতে লাগলো আমার দিকে। আমি অসহায়ের মতন দাঁড়িয়ে রইলাম, কারণ কাক তন্ত্র সম্পর্কে আমি কিছুই জানি না। সে তন্ত্র আমি জানি না, সে তন্ত্রের আঘাত আমি আটকাবো কি করে? আমি কোনো রকমে মশালের আলোটা সামনের দিকে তুলে ধরে পেছনে এগিয়ে এলাম। কাকেদের দল একসাথে নেমে আসতে লাগলো আমার দিকে, আর তার সাথে একটানা টেকে চলেছে। আমার বুকের ভেতরটা
সত্যি একবার ভয় পেয়ে উঠল। ঠিক তখনই আমার পেছন থেকে একটা চেনা গলা শুনতে পেলাম। ঠাকুরমশাই, চিন্তা করবেন না, মশালটা আমার হাতে একবার দিন তো। চকিতে কথাটা শুনে চমকে উঠে পেছনের দিকে তাকালাম। কাকের যে দল ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল তারা বেশ খানিকটা উঁচু থেকে অন্ধকারে নিচের দিকে নেমে এসেছে। তাই সময় লাগছিল। আমার কথার উত্তরের অপেক্ষা না করে নবীন এগিয়ে এসে আমার হাত থেকে মশালটা নিল, তারপর সামনের দিকে এগিয়ে গেল। তাকে দেখতে পেয়ে সেই সাধু হেসে বলল, এসেছিস? হ্যাঁ, তুই এসেছিস। তারপর হঠাৎ কেমন যেন নিজের মুখের কথা বদলে ফেলে ভয় পাওয়া গলায় বলল, কে কে তুই? সত্যি করে বল, কে তুই? সাধুর কথায় আমিও অবাক হলাম। কাকেদের দল উঠতে উঠতে যখন নবীনের একদম কাছে এসে পড়েছে, নবীন হাতের মশালটা সামনের দিকে তুলে ধরল। আর তারপরই একটা অবাক দৃশ্য দেখতে পেলাম। নবীনের হাতে মশালের আগুনটা যেন এক মুহূর্তের জন্য ছড়িয়ে গেল, আর কাকেদের দল একসাথে নেমে আসছিল নিচের দিকে। আগুনের ফুলকি প্রথম কাকের গায়ে গিয়ে পড়তে একটা চিৎকার করে উঠল, আর তার সাথে সাথে তার শরীর থেকে আগুনের ফুলকি ছড়িয়ে যেতে লাগলো গোটা কাকের দলের মধ্যে। গোটা আকাশটা কাকের চিৎকারে ভরে উঠল বটে, কিন্তু তার সাথে আরও একটা ব্যাপার হলো। গোটা কাকেদের দলের শরীরগুলো যেন আগুনে পুড়ে যাবার জোগাড়। আগুনের ফুলকি আর পুড়ে যাওয়া দেহের অবশিষ্ট হাওয়ায় ভাসতে ভাসতে আমাদের চারপাশে এসে পড়ল। দু একটা আগুনের ফুলকি খায়েও এসে পড়েছিল, কিন্তু আমার তখনও সেদিকে মন নেই। আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা নবীনকে দেখে চলেছি। নবীনের মুখটা সামনের দিকে। সাধু ভয় পেয়েছিল, হাতের লাঠিটা মাটিতে ঠুকে বিড় করে কিছু একটা মন্ত্রোচ্চারণ করলো, কিন্তু কাকেদের দল তো আর নেই, তারা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। নবীন হেসে উঠল, তোকে বলেছিলাম না ততবার তুই তোর এই ক্ষমতা দিয়ে মানুষের ক্ষতি করতে চাইবি, ততবার আমি আসবো। তুই আবার এসেছিস তুই, কিন্তু কি করে? তোকে তো আমি আমার নিজের হাতে। ঈশ্বর সব কিছু মনে রাখেন, সঠিক সময়ে সব কিছু ফিরিয়ে দেন। আজ তোর শেষ দিন, আজ আমার হাতেই তোর মৃত্যু ঘটবে। আমার প্রতিশোধ আজ সম্পূর্ণ হবে। নবীন এগিয়ে গেল সাধুর দিকে। সাধুর পেছনের দিকে এক প্রকার কিছু সরতেই সেই সাধু চিৎকার করে বলল, না না না, এ হতে পারে না। আমি কাকতন্ত্রে দীক্ষিত, আমি সব সাধনার পারদর্শী তান্ত্রিক। এ হতে পারে না, তুই আমার কোনো ক্ষতি। তার আগেই একটা ব্যাপার ঘটে গেল। নবীন তার হাতের মশালটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল সাধুর গায়ের ওপর। সাধুর গোটা শরীরটা আগুনে দাউ দাউ করে পুড়তে লাগলো। সাধু চিৎকার করতে লাগলো, আর ঠিক তখনই আশেপাশের গায়ে উঠতে থাকা তার কাকেদের দল, যে শরীরটুকু তখনও আগুনে লাগা অবস্থায় অবশিষ্ট ছিল, তারা ছিটকে এসে পড়ল সাধুর গায়ের ওপরে। সে এক অদ্ভুত দৃশ্য। সে দৃশ্য আমি কখনো ভুলতে পারবো না। তারানাথ একটানা কথাগুলো বলি চুপ করে যেন দম নিতে লাগলো। কিশোরী বলল, কিন্তু ঠাকুরমশাই, তাহলে আপনাকে সেদিন রাতে বাঁচিয়েছিল কি? নবীন তো তার বাবা মায়ের সঙ্গে পরে এসেছিল, তাহলে আগে যে নবীনের উপর এসেছিল সে কি? সে কথা আমি জানি না। এই ঘটনার পরে আমি জ্ঞান হারিয়েছিলাম। বেশ রাতের দিকে আমার জ্ঞান ফিরলে নবীন এবং তার বাবা মাকে সমস্ত কথাই আমি খুলে বলেছিলাম। শুধু নবীনের রূপ ধরে যে কেউ এসেছিল সে কথাটা বলিনি। বলেছিলাম একজন এসেছিলেন, তার মুখটা আমি দেখতে পাইনি। তবে সেই ঘটনার পরে এই গ্রামের বিপদ কেটে গিয়েছিল। যারা অর্ধেক পাগল হয়ে এসেছিল তারাও কেমন যেন ধীরে ধীরে সুস্থ হয়ে গিয়েছিল। নদীর ধারে এই লোকটিকে আমি আর দেখতে পাইনি। তারপরেও দুদিন আমি সেই গ্রামে ছিলাম, তারপরে নিজের বাড়িতে ফিরে যাই।
পরে একবার এক সাধুর কাছে এ বিষয় নিয়ে কথা বললে সেই সাধু জানিয়েছিল নিশ্চয়ই ওই লোকটি যে নবীনের রূপ নিয়েছিল সে কোনো সাধক ছিল। তার সাথে এই কাকতন্ত্রের দীক্ষিত সাধকের কোনোভাবে শত্রুতা হয় এবং সে তাকে মেরে ফেলে। তার আত্মা এই সুযোগের অপেক্ষায় ছিল, আর সেদিন রাতে সময় এবং সুযোগ পেয়ে সে নবীনের শরীর ধরে। আসলে আমার হাতের মশালের আগুনেই ওই কাকেদের দল এবং ওই সাধু পুড়েছিল। গোটা ব্যাপারটা এমনভাবে হয়েছিল যে আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু সাধুর ব্যাখ্যা আমি বিশ্বাস করতে পারিনি। আমি তো নিজে জানি আমি কি দেখেছিলাম, তবে এরপরে কাকতন্ত্র নিয়ে অনেক কিছু জানার চেষ্টা করেছিলাম, শেখারও চেষ্টা করেছিলাম। তবে সেই তন্ত্র আমি কখনোই শিখে উঠতে পারিনি। বড় কঠিন সে তন্ত্র, তবে শিখতে পারিনি কঠিন বলে নয়। আসল কাকতন্ত্র শেখানোর জন্য কোনো সাধক পাইনি ভালোভাবে, তাই আর শেখা হয়ে ওঠে। তারানাথ চুপ করল। আমরা উঠি উঠি করছি, এমন সময় বাইরের দিক থেকে হঠাৎ একটা কাকের ডাক ভেসে এলো, আর ঠিক তখনই মুষলধারায় বৃষ্টি নামল। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কাঁঠালডাঙার কাকতঙ্ক। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ফিরে আসবার একটি নতুন গল্পের সাথে। আপাতত আজকের জন্য আমাদের ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ করা হলো। ধন্যবাদ।